থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে, বীর বেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান, জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। কি রে ভানু, এখনো তোর কোনো কাজই শেষ হলো না? এতদিন ধরে এই বাড়িতে আছিস, টাইমে কাজটা শেষ করতে শিখলি না এখনো পর্যন্ত? ওরা তো এক্ষুনি এসে পড়বে। এত বছর ধরে আপনাদের বাড়িতে কাজ করছি, এরপরেও আমার প্রতি একটু ভরসা রাখতে পারছেন না ম্যাডাম? এত ভাবছেন কেন? কিসের চিন্তা আপনার? চিন্তা তো তোকে নিয়ে নয়, চিন্তা যারা আসছে তাদের নিয়ে। উফ, অনেক দেরি হয়ে গেছে, ওরা এক্ষুনি এসে পড়লো বলে। যা যা যা, কাজ শেষ কর। আরে যারা আসছে তারা তো আপনার নিজের লোক, কেন এত ভাবছেন আপনি? বয়সটা তো আপনার বাড়ছে নাকি? নিজের লোক বলেই তো চিন্তাটা আমার। আমার ছেলে, ছেলের বউ, নাতি, আজ সকলে আমার কাছে আসছে। আমি চিন্তা করবো না তো কে করবে? যা যা, তুই রান্নাঘরের দিকটা দেখ, আমি একটু ওপর থেকে আসছি। ঠিক আছে ম্যাডাম, আমি রান্নাঘরে যাচ্ছি। হ্যাপি বার্থডে ঠাম্মি। থ্যাংক ইউ। কিরে ভাটু, তোকে আমি বলছিলাম না ওরা ঠিক টাইমে চলে আসবে? মা, তুমি কিন্তু একটুও বদলাওনি। আজ কত বছর পর তোমায় দেখলাম বলো তো? যা ছিলে তাই আছো। তাই? টাইমের ব্যাপারে একদম পাংচুয়াল। তুই যে ভীষণ বদলে গেছিস। হ্যাঁ, আগের চেয়ে অনেক মোটা হয়ে গেছিস। তবে 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 আমি মাকে একটা কথা বলি। মা, তুমি কিন্তু আগে এরকম টিপিক্যাল মায়েদের মতো কথা বলতে না। আর বড়দা, তোমাকে বলি, তুমি কিন্তু একটু মোটা হয়েছো। আপনার খাওয়া দাওয়ার কোনো বারণ নেই তো? আজকে রাত্রের ডিনারটা কিন্তু আমরা স্পেশাল রেস্তোরাঁ থেকে নিয়ে আসছি। না না, ডিনার পরে হবে। ঠাম্মি তুমি চলো, আমরা না আজ তোমার ফেভারিট ফ্লেভারে কেক নিয়ে এসেছি। বলছি এই ছেলেটা মুখে কোনো কথা থাকে না, ভাবলাম ঠাম্মাকে একটা সারপ্রাইজ দেবো। ইডিয়েট কোথাকার। বলছি কি কাকিমুনি, তুমি ওকে কি খাওয়া বলো তো? এই তোকে পেটে কথা থাকে না কেন রে? তোকে না মুখে আমি স্যালাডে পাটকে দেবো। এই শোনো, তোমরা সবাই মিলে ওকে বকাবকি করো না। এসো তো দাদু ভাই, শোনো চলো, আমি তুমি যা এনেছো সেটা আগে দেখবো। চল। আচ্ছা, কেক কাটা হলো, তোমরা অনেক দূর থেকে এসেছো, সকলেই বেশ ক্লান্ত। তোমরা ফ্রেশ হয়ে সবাই ডিনারটা সেরে নাও, আমি একটু আসি। মা, আমাদের ডিনার করা নিয়ে আপনি ভাববেন না, ভানুদা তো আছে। হ্যাঁ ম্যাডাম, খাবার টেবিলে সবার জন্য খাবার রেডি, একদম গরম গরম। চলুন সবাই খেয়ে নেবেন। তাহলে ভানুর কাছে তোমরা সবাই এই ডিনারটা ভালো করে সেরে নিও, কিন্তু আমি একটু হেঁটে আসছি। এ কি মা, আজকের দিনেও তুমি আমাদের সাথে খাবে না? জানো তো বাবা, আমার অনেক দিনের অভ্যেস, রাত্রে একটু ওয়াক না করে তো আমার খিদেই হবে না, আর বয়সও তো হচ্ছে। তোমরা সবাই ডিনারটা ঠিক করে করো, কিন্তু ভানু তোমার উপরে পুরো দায়িত্ব রইলো। আমি একটু হেঁটে আসি। দাদু ভাই, তোমরা উপরে চলো সবাই। সত্যি মায়ের না মতে গতি বোঝা মুশকিল। হ্যালো, কি সব রেডি তো? আমি যেভাবে বলেছিলাম ওইটা সেভাবে সাজানো হয়েছে?
আরে না না, আর ভাবার কোনো জায়গা নেই। আমার ফ্যামিলি তো আমি চিনি, এই ভালোবাসা কতটা সত্যি আর কতটা আমাকে দেখানো সব বোঝা হয়ে গেছে। আরে না না না, এসব ভেবে কোনো লাভ নেই। যেটা বলছি মন দিয়ে শোনো। হ্যাঁ, এই উইলটা প্রত্যেককে মেল করে পাঠাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেল করবে, প্রত্যেককে মেল করে দাও, যাতে এই মেলটা দেখা মাত্র সকলে হাউতাশ করে। ওকে, আজ রাখলাম। কে কে ওখানে? কে আপনি? কে? ঘটনাটা কিভাবে ঘটেছিল? গতকাল মায়ের জন্মদিন ছিল, আমরা সবাই এখানে এসেছিলাম। ওই হঠাৎ মা হেঁটে আসি বলে বাইরে বেরিয়ে গেল, তারপরে ওই গুলির আওয়াজটা পাই, সঙ্গে সঙ্গে আমরা ছুটে এসে দেখি মা। গতকাল রাত্রে আপনারা এখানে এসেছিলেন, তার মানে আপনারা এখানে থাকেন না। আপনাদের মা এখানে একা থাকতেন? হ্যাঁ, সঙ্গে ভানুদা, মানে আমাদের বহুদিনের পুরনো কাজের লোক, মায়ের সঙ্গেই থাকতো, মায়ের দেখাশোনা করার জন্য। জানি এই সময় আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতেই ভালো লাগবে না, কিন্তু আমাদের কিছু প্রশ্নের উত্তর চাই। আপনাদের মা এখানে একা থাকতেন, আপনাদের সঙ্গে থাকতেন না কেন? কারণটা আমরা নিজেরাও জানি না। আমরা প্রত্যেকেই আমাদের কাজের সূত্রে বিভিন্ন জায়গায় থাকি। মা ইচ্ছে করলে আমাদের সঙ্গে থাকতে পারতেন, কিন্তু মা নিজেই এখানে একা একা থাকবেন বলে ঠিক করেন। মা বরাবরই একটু অন্য ধরনের আর কি, মানে ওই আর পাঁচজন যেমন হয় সেরকম নয়। বাবা মারা যাওয়ার পর একা হাতে এত বড় ব্যবসা ডিল করেছেন, আমাদের বড় করেছেন। আমার মায়ের উপরে কথা বলার সাহস আমাদের কোনোদিনই কারোর ছিল না। একদমই তাই, মায়ের উপরে আমরা কোনোদিনই কেউ কথা বলিনি। একদিন কেন জানি না মা আমাদের থেকে অনেক দূরে চলে গেলেন। তারপর আস্তে আস্তে সেই দূরত্বটা আরও বাড়তে থাকলো। গতকাল অনেক দিন পরই মায়ের সঙ্গে দেখা করতে এলাম, তাও সেটা মায়ের ইচ্ছেতেই। তেজ, খুব ক্লোজ রেঞ্জ থেকে ফায়ার করা হয়েছে। ক্লোজ রেঞ্জ থেকে ফায়ার করা হয়েছে যখন, তার মানে কিলার যখন গুলিটা চালিয়েছিল তখন সুভাষিনী দেবী তাকে দেখে ফেলেছে। গার্গী, তেজ, একবার বেঞ্চটা দেখো। এটা তো ইংলিশ লেটারে এল বলে মনে হচ্ছে, রক্ত দিয়ে লেখা। মনে হচ্ছে সুভাষিনী দেবী মারা যাওয়ার আগে এই এলটা লিখে গেছে। তার মানে ইনারের নামের আদ্যক্ষর এল দিয়ে শুরু। আচ্ছা দেখুন না, আপনাদের ফ্যামিলিতে বা পরিচিতদের মধ্যে এমন কেউ কি আছে যার নামের শুরুটা এল দিয়ে? এল দিয়ে? হ্যাঁ। না, আমাদের ফ্যামিলিতে এল দিয়ে তো কারোর নাম শুরু হয় না। আর বিজনেস সার্কেলের মধ্যে না, সেরকম তো নেই। থাকলে আমি নিশ্চয়ই জানতাম। তার মানে এই এল কোনো সিক্রেট কোড হতে পারে। মোবাইল? এই মোবাইলটা কার? এটা তো ঠাম্মির মোবাইল। আর শিওর? এটা ম্যাডামের মোবাইল। তেজ, আমাদের এই মোবাইলটা ভালো করে চেক করতে হবে। এটা চেক করতে হবে যে সুভাষিনী দেবী মারা যাওয়ার আগে কার সাথে কথা বলেছিলেন, আর সবচেয়ে বেশিবার এই ফোন থেকে কোন নাম্বার ফোন গিয়েছিল বা এসেছিল। এগুলো কমপ্লিট লিস্ট তৈরি করতে হবে। ওকে? আচ্ছা, তাহলে আমরা এখন তাহলে মানে বুঝতেই তো পারছেন আমাদের ওই অফিস জয়েন। মাত্র কয়েক ঘন্টা আগে আপনাদের মা খুন হয়েছে, আর এর মধ্যে আপনারা নিজেদের কাজের কথা বলছেন। ছি 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 ছি, আপনাদের লজ্জা করে না? আপনি ঠিক বুঝতে পারছেন না, যে যাবার সে তো চলেই গেছে, কিন্তু তা বলে তো নিজেদের কাজের ক্ষতি করতে পারি না। ঠিক আছে সার্থকী, ওনাদের যেতে দাও।
শুধু যাওয়ার আগে আপনাদের সবার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে যাবেন। এই দেখো, মোবাইলটাতে এই নাম্বারটা শেষ কথা হয়েছিল। দেখি, দেখুন তো এই নাম্বারটা কার জানেন আপনি? আরে এটা তো ওই ইন্দ্রনীল বাবুর নাম্বার, মাই সেক্রেটারি। সেক্রেটারি? অত রাত্রে সেক্রেটারিকে কেন ফোন করছিলেন? আমরা একবারই ইন্দ্রনীল বাবুকে ব্যুরোতে ডাকি। ইন্দ্রনীল বাবু যখন সুভাষিনী দেবী সেক্রেটারি ছিলেন তখন উনি নিশ্চয়ই অনেক খবর জানতেন। ব্যুরোতে ডাকলেই হয়তো ওনার কাছ থেকে অনেক ক্লু বা খবর আমরা পেয়ে যাব। রাইট, বিরোধে টাকাটাই ঠিক হবে। ওকে, এই বডিটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করুন। দেখা যাক ডক্টর অ্যারো এই ডেড বডি থেকে কোনো রহস্য উদ্ধার করতে পারেন কিনা। এই ভদ্রমহিলার ব্লাড এবং যে ব্লাড দিয়ে এলটা লেখা হয়েছে সেটা ম্যাচ করে গেছে। দ্বিতীয়ত, যে গুলিটা এনার কপালে বিদ্ধ হয়েছে সেটা পিস্তলের গুলি। ওকে, এছাড়া আমার কাছে আপাতত এই মুহূর্তে কোনো ইনফরমেশন নেই। সরি। স্ট্রেঞ্জ, সব কিছু যখন এতটাই নর্মাল তাহলে তো আমাদের হাতে আর কোনো ক্লুই থাকে না। ক্লু থাকে না বললে তো চলবে না ইয়াজ্ঞ, কটকা একটা থেকে যায় বুঝলেন আমাদের। এটা হচ্ছে যে ধরে নিয়েছি যে খুব ক্লোজ রেঞ্জ থেকে একে গুলিটা করা হয়েছে। গুলিটা খাওয়ার পর এই ভদ্রমহিলার পক্ষে কি তারপরে রক্ত দিয়ে এল লেখাটা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, গার্গী বলো। ও, ইন্দ্রনীল এসে গেছে, দূরতে ওয়েট করছে। ঠিক আছে, তুমি ওনাকে বসাও, আমরা আসছি। স্যার বিশ্বাস করুন স্যার, আমি খুনের ব্যাপারে কিচ্ছু জানি না স্যার। আরে যখন জানো না তখন ভয় পাচ্ছ কেন? বসো। আরে বসো বসো, আমরা তোমাকে শুধু কয়েকটা কোশ্চেন করবো, তার ঠিক ঠিক উত্তর দাও, তাহলেই হবে। বেশ, বলুন কি জানতে চান? তুমি সুভাষিনী দেবীর সেক্রেটারি, রাইট? আর তুমি শেষ ব্যক্তি যার সাথে সুভাষিনী দেবী কাল রাত্রে শেষবার ফোনে কথা বলেছিলেন। কাল ম্যামের জন্মদিন ছিল, আমাকে ফোন করেছিলেন, ওনার নতুন উইলের ব্যাপারে কিছু ডিসকাশন ছিল। নতুন উইল মানে? মানে উনি ওনার পুরনো উইল বদলে নতুন উইল করেছেন। ও, কি আছে ওই নতুন উইলে? ম্যাম ওনার টাকা পয়সা সম্পত্তি সব একটা চ্যারিটি ট্রাস্টকে দান করে গেছেন, আর ওনার লিগ্যাল ল অ্যাডভাইজার মিস্টার ঋত্বিকের উপর পুরো বিষয়টা সুপারভাইজ করার দায়িত্ব দেওয়া আছে। তার মানে ওনার ফ্যামিলির কেউই টাকা পয়সা সম্পত্তি কিছু পাবে না? ও মাই গড, এটা ওনার ফ্যামিলির সবাই জানে? না, সবাইকে জানানোর কথা ছিল আমার, পার্সোনালি মেল করে। ম্যাডামের এমনটাই নির্দেশ ছিল। তার মানে স্যার এটাও তো হতে পারে যে এই নতুন বিলের কথা ফ্যামিলির কেউ আগে থেকেই জানতে পেরে গেছিল। না না, সেটা কি করে হবে? মার্ডারের খবর আমি যখন পেলাম তার আগে তো আমি কাউকে মেল করিনি। তবু খবরটা লিক না হলে মার্ডারটা হবে কি করে? স্যার, আমারও কিন্তু তাই মনে হয়, নিশ্চয়ই এই নতুন উইলের কথা জানতে পেরে গেছিল, আর স্যার এই জন্যই মনে হয় মার্ডারটা হলো। না না, সেটা কি করে হবে? ম্যাডাম ছাড়া, আমি আর মিস্টার ঋত্বিক ছাড়া তো এই খবরটা কেউই জানতো না। মিস্টার ঋত্বিক? হ্যাঁ। ঠিক, ওনার কাছ থেকে মিস্টার ঋত্বিকের ফোন নাম্বার নিয়ে ফোনে কন্ট্যাক্ট করো, বলো না লাইফ রিস্ক আছে, ফোন করো, ওনাকে সাবধানে থাকতে বলো, আমরা আসছি। পিলার যেই হোক না কেন, টাকার লোভে সে ঋত্বিককে খুন করবে, কখনো ছাড়বে না, কারণ পুরো টাকাটাই ওর সুপারভিশনে থাকবে। স্যার, ফোন কন্টিনিউয়াসলি রিং হয়ে যাচ্ছে, কেউ তুলছে না। তুলছে না? My God, যা সন্দেহ করেছিলাম তাই। ইন্দ্রনীল, ঋত্বিকের অ্যাড্রেসটা আমার ফোনে SMS করো। কিলার ওখানে পৌঁছানোর আগে আমাদের ওখানে পৌঁছতে হবে। ঠিক আছে স্যার, দরজা তো খোলা। স্যার, অলরেডি কোনো বিপদ হয়ে যায়নি তো? মাই গড, যা ভেবেছিলাম ঠিক তাই। স্যার, মার্ডারের বিলটা নিয়ে চলে যায়নি তো? তার আগে ঋত্বিককে খুঁজতে হবে।
তেজ তুমি এদিকটা থাকো থাকো। স্যার এদিকে একবার আসুন। স্যার এই দেখুন ল্যাপটপ অন অবস্থায় রয়েছে। তার মানে ঋত্বিক যখন ল্যাপটপে কাজ করছিল তখনই অ্যাটাকটা হয়। দেখো একটা আওয়াজ শুনতে পাচ্ছ? কুমারীর আওয়াজ না? রাইট। এদিক থেকে আসছে আওয়াজটা। খোলো খোলো মুখ খোলো, মুখ খোলো যাবো। রিল্যাক্স রিল্যাক্স, আমরা সিআইডি, আপনার কোনো ভয় নেই। থ্যাঙ্কস গড, আপনারা ঠিক সময় মতো এখানে এসে পড়েছেন। কিন্তু আপনাকে এখানে বেঁধে রাখলো কে? আমি কিচ্ছু জানি না, ওদের মুখ সব ঢাকা ছিল। আমি কাউকে চিনতে পারিনি, কাউকে না। ওরা মানে অনেকে এসেছিল দল বেঁধে? হ্যাঁ, ওরা অনেকে এসেছিল। ওরা ওরা ঢুকে হঠাৎ আমার বন্দুক ঠেকালো। কি বললো সুভাষিনী দেবীর নতুন উইলটা দিতে। তারপর আপনি উইলটা দিয়ে দিলেন? না, আমি দিইনি, আমি দিইনি, আমি কিচ্ছু দিইনি ওদেরকে। ওরা ওরা দেখ আমার উপর রেগে গেল, রেগে গিয়ে আমার হাত মুখ পা বেঁধে এখানে ফেলে রেখে দিয়ে চলে গেল। তারপরে ওরা নিজেরাই খোঁজাখুঁজি শুরু করে দিল। আমি বিশ্বাস করো, আমি কিচ্ছু দিইনি, কিচ্ছু দিইনি। তার মানে এটা যা ভেবেছিলাম ঠিক তাই, সুভাষিনী দেবীর ফ্যামিলির কেউ ওই কাজটা করেছে। আচ্ছা যারা এসেছিল তাদেরকে তুমি চিনতে পারোনি? মানে তাদের মধ্যে যে কেউ সুভাষিনী দেবীর ফ্যামিলির কিনা? বললাম স্যার, আমি কাউকে চিনতে পারিনি, ওদের মুখ ঢাকা। কিন্তু 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 কি? ওদের মধ্যে না, ওদের মধ্যে একজনের হাতে একটা ট্যাটু আঁকা ছিল। ট্যাটু? আচ্ছা স্যার, সুভাষিনী দেবী ফ্যামিলির কারোর হাতে ট্যাটু ছিল কি? সেটা দেখতে হবে। আচ্ছা কিসের ট্যাটু? পিছের ছবি। ঋতিকবাবু, আপনি একটু সাবধানে থাকবেন। আর নতুন আর পুরনো হুইলটা কোথায়, ওটা আমাদের দিন, আমরা একটু চেক করবো। শিওর, জাস্ট মিনিট, আমি এখনই নিয়ে আসছি, এখনই। থ্যাংক ইউ। এখন আমাদের ওই বিভূতিবাবু আর তার ভাইদের জিজ্ঞাসা করতে হবে, আসল রহস্যটা ওখানেই লুকিয়ে আছে, ওখানে। আর এর থেকে ভরসা করতেন এটা আমি জানি, কিন্তু মায়ের উইলের জন্য যে ওর উপর কেউ হামলা করতে পারে, না না, এটা আমি একেবারেই মানতে পারছি না। মানতে না পারলেও এটাই হয়েছে বিভূতিবাবু, ঠিক এটাই হয়েছে। আর আমাদের বিশ্বাস যে এই কাজটা আপনাদের মানে সুভাষিনী দেবীর ফ্যামিলির কেউ করেছে। কি বলছেন আপনি? আমাদের মায়ের সম্পত্তির জন্য আমরা একজন লয়ারের উপর হামলা করব? আমরা সঠিক প্রমাণ এখনো পাইনি, যেদিন পাবো সেদিন আপনাদের এই প্রশ্ন করার সুযোগটা দেব না। বাদ দিন ওসব কথা, বাদ দিন। আমাদের একটা কথা বলুন তো, আপনাদের এই ফ্যামিলিতে কার হাতে ট্যাটু আছে? হ্যাঁ আছে, মানে ওই আমার ছেলে আবিরের হাতে আছে। আবিরের হাতে ট্যাটু আছে? হ্যাঁ, কিন্তু এখানে ট্যাটুর কথা আসছে কেন? আসছে কারণ আপনার ছেলে সেই হামলাকারীদের মধ্যে একজন। আমি তো কিছুই বুঝতে পারছি না যে আবির কেন ঋত্বিকের উপর হামলা করতে যাবে। অজয় বাবু, আপনি কিছুই বুঝতে পারছেন না না যে আবির কেন ঋত্বিকের উপর হামলা করতে যাবে? না, এই প্রশ্নটার উত্তর আমরা ডিরেক্টলি আবিরের মুখ থেকে শুনতে চাই। আবিরকে ডাকুন, আবিরকে। আবির মানে ও তো একটু আগে ওই ফার্ম হাউস, মানে মা যেখানে থাকতেন ওখানে তো গেল। কেন
হঠাৎ করে তার এই ফার্ম হাউসে যাওয়ার কি দরকার পড়লো? জানি না, কিন্তু তাড়াহুড়ো করে বেরিয়ে গেল এটুকু দেখলাম। আর আবির তো একা যায়নি, ওরা সব ভাইরা একসাথে গেল ওখানে। স্যার, আমার মনে হয় ওখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। রাইট যাও। আর তা না হলে ভাইয়েরা মিলে হঠাৎ করে ফার্ম হাউসে কিসের লোকে যাবে? তেজ, তুমি সাত্তকীকে নিয়ে ওই ফার্ম হাউসে যাও, গিয়ে দেখো যে ওখানে ঘটনাটা কি। কেউ তো নেই মনে হচ্ছে। তাহলে কি এখানে আসেনি? তুই কিছু বুঝতে পারছি না। বিভূতিবাবু কি আমাদের তাহলে মিথ্যে কথা বললো? হয়তো ভুল রাস্তা দেখানোর জন্য আমাদেরকে মিথ্যে কথা বলেছে। কিন্তু ওই কাজের লোকটাকে তো দেখতে পাচ্ছি না, তাহলে কি পালালো? সত্যি পুরো বাড়িটা আমাদের সার্চ করতে হবে। রাইট, চলো, কোনো ক্লু পেতেই পারি আমরা। সাত্তকী, সাত্তকী, রক্ত! তার মানে ওরা এখানে এসেছিল, নিশ্চয়ই কিছু একটা ঘটিয়ে গেছে। রাইট। কি এ তো সুভাষিনী দেবীর নাতি, কালকে সবার মধ্যে ছিল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওর নাম সৌম্য, অজয় বাবুর ছেলে। কিন্তু ওকে কে এখানে এইভাবে মার্ডার করলো? বিভূতিবাবু যদি সত্যি কথা আমাদের বলে থাকে, তাহলে কিছুক্ষণ আগেই 5 ভাই মিলে এখানে এসেছিল। 5 ভাইয়ের মধ্যে এক ভাইকে মেরে 4 ভাই পালিয়েছে, কিন্তু পালালো কোথায়? কিন্তু তেজ, একটা ব্যাপার দেখো, ফ্যামিলি কেউ যদি বিপদে পড়ে বা খুন হয়, ফ্যামিলি অন্যরা পালাবে কেন? না মানে হয় তাকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করবে, আর না হয় অন্তত ডেড বডির সঙ্গে থাকবে। আমার কিন্তু না ব্যাপারটা বেশ গণ্ডগোলের লাগছে। আমাদের মনে হয় একবার রঞ্জয় স্যারকে খবর দেওয়া দরকার। কিন্তু তার আগে এই বডিটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করতে হবে। রণজয় স্যারের সঙ্গে আমরা যোগাযোগ করছি। স্যার, সুভাষিনী দেবীর সব নাতিরা একসাথে এখানে কেন আসতে যাবে? মানে আমরা তো ভেবেছিলাম এটা একটা, এখন তো দেখছি এটা একটা জঙ্গল। তো নিশ্চয়ই এখানে আছে, তা নাহলে সবাই একসাথে এখানে কেন আসবে? এখন কি আছে এখানে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। হ্যাঁ তেজ, বলো। হোয়াট? সৌম্যর বডি ছুরি মারা হয়েছে? ওকে, তুমি রাখো, আমি দেখছি। গার্গী, সুভাষিনী দেবীর নাতি সৌম্যকে কেউ ছুরি মেরে খুন করেছে। এখন কে খুন করলো? কিলার এই জঙ্গলের আশেপাশে কোথাও আছে, সেটা আমাদের খুঁজতে হবে। পুলিশ শব্দ? হ্যাঁ স্যার, কেউ ফায়ার করলো বলে মনে হচ্ছে। শব্দটা ওদিক থেকেই আসছে। হারিয়া, স্যার, এ তো সুভাষিনী দেবীর নাতি ভিকি। মানে আরো একজন। স্যার, এই দেখুন, ছুরি, রক্ত লেগে আছে। মাই গড, তার মানে এই ছুরিটা দিয়ে সৌম্যকে খুন করা হচ্ছে। তাহলে কি স্যার ভিকি এই খুনটা করেছে? ভিকি সৌম্যকে কেন খুন করতে যাবে? আফটার ওরা দুজন ভাই। সৌম্যকে কেউ এই ছুরিটা দিয়ে খুন করেছে, আর ভিকিকে কেউ ফায়ার করলো। স্যার, সুভাষিনী দেবীর সব নাতিরা একসাথে এখানে এসেছিল, আর এখন পর সবাই একে একে খুন হচ্ছে। কি চলছেটা কি এখানে স্যার? অনেকগুলো প্রশ্ন একসাথে জট পাখি রয়েছে, তার উত্তরটা আমাদের খুঁজে বার করতে হবে। হ্যাঁ স্যার। বডিটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো।
এখন ব্যুরোতে গিয়ে উদ্ধার করতে হবে সুভাষিনী দেবীর ওই এল লেটারটা কি অর্থ। ওই এল লেটারটার মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে। না, সব কিছু তো চেক করলাম, কিন্তু সুভাষিনী দেবী ফ্যামিলির কারোরই ইনিশিয়ালের সঙ্গে এই লেটার ম্যাচ করলো না। কোনো বিজনেস পার্টনার বা রাইভাল কোম্পানি কেউ? কেউ নেই, সব কিছু চেক করেছি। কিন্তু আমার যেটা মনে হয় এই সুভাষিনী দেবী এই এল লেটার দিয়ে অন্য কিছু মিন করতে চেয়েছে। আচ্ছা, এটা কোনো গুপ্ত সংকেত নয় তো? না মানে এল হয়তো কোনো কিলারের নাম নয়, কিন্তু এমন একটা কিছু যেটা ফলো করে আমরা কিলারের কাছে পৌঁছে যেতে পারি। কি হলো, এল শব্দটা কি খুঁজে পেলে? না স্যার, সুভাষিনী দেবীর পরিচিত কারোর সাথেই এই লেটারটা ম্যাচ করছে না। তাহলে এখন একটাই উপায়, গার্গী নেটে সার্চ করো, সুভাষিনী দেবীর সম্পর্কে ডিটেলস জানতে চাই। এই এল শব্দটা ওনার লাইফের সাথে কোথাও না কোথাও জুড়ে আছে। স্যার, আমার একটা ব্যাপার খটকা লাগছে। সাইকোলজি বলে কেউ যখন খুন হয় তখন মারা যাওয়ার আগে সে জানিয়ে যেতে চায় যে কে তাকে খুন করেছে। এখানে সুভাষিনী দেবী খুন হওয়ার আগে এল লেটারটা লিখেছেন। আমার মন বলছে যে এই এল লেটারটার সাথে কোথাও না কোথাও কিলার রিলেট করে। রাইট, আমরা কন্টিনিউয়াসলি ভেবে চলেছি যে এই কিলার সুভাষিনী দেবীর ফ্যামিলিরই কেউ হবে, কিন্তু এদিকে এই লেটারের সঙ্গে সুভাষিনী দেবীর ফ্যামিলির ইনিশিয়াল কারোর ম্যাচ করছে না। তোমরা ঠিকই ভাবছো, কিন্তু এল লেটারটা কি এটা জানতে পারলে আমরা কিলারের কাছে খুব সহজে পৌঁছতে পারবো। স্যার, একটা দারুণ জিনিস পেয়েছি। স্যার, সুভাষিনী দেবীর আর্ট কালেকশনের হবি ছিল। পৃথিবীর প্রচুর দামি দামি সব অমূল্য আর্ট কালেকশন ওনার কাছে ছিল। হ্যাঁ স্যার, কিন্তু স্যার এর সাথে মার্ডারের সম্পর্কটা কি সেটা স্যার। সম্পর্ক একটা আছে সাথে, কি দারুণ সম্পর্ক। স্যার, এখানে যা লিখেছে তা হলো 1950 সালে লন্ডনের এক বিখ্যাত নিলাম সংস্থা রক্সিস তারা একটা মহামূল্যবান পেন্টিং নিলাম করে, যেটা সেই সময়কার দাম ছিল 2.5 লক্ষ টাকা। ইউরোপীয় রেনেসার সময় এক অখ্যাত চিত্রকার ওই পেন্টিংটা আঁকে, আর সেই সময় একজন ভারতীয় মহিলা ওই পেন্টিংটা 2.5 লক্ষ টাকার বিনিময়ে কিনে নেন। ভারতীয় মহিলা? মোহনা দেবী, যার মেয়ের নাম সুভাষিনী। হোয়াট? সুভাষিনী দেবীর মা? সেই পেন্টিংটা কি এখনো সুভাষিনী দেবীর কাছে আছে? আছে, আর সেই পেন্টিং এর বর্তমান দাম হলো প্রায় 50 কোটি টাকা। সেই পেন্টিং এর নাম হলো এল। ওকে, তার মানে আমাদের এখন দেখতে হবে যে এই পেন্টিংটার সাথে সুভাষিনী দেবীর মৃত্যুর কোনো সম্পর্ক আছে কি নেই। কিন্তু স্যার, এই পেন্টিংটার মধ্যে এমন কি আছে যে সুভাষিনী দেবী মারা যাওয়ার আগে এই পেন্টিংটাকে ইন্ডিকেট করে গেলেন? সেটা এখনই বলতে পারবো না। যাকো, আচ্ছা, পেন্টিংটা এখন কোথায় আছে? হ্যাঁ স্যার, ওই পেন্টিংটা এখন সুভাষিনী দেবীর আদি বাড়িতে রাখা আছে, মানে ওনার সমস্ত আর্ট কালেকশন এখন অবধি ওখানেই আছে। ওকে, তাহলে চলো এখন ওই সুভাষিনী দেবীর আদি বাড়িতে। আমাদের দেখতে হবে যে ওই পেন্টিংটা সুভাষিনী দেবীর মৃত্যুর কারণ কিনা। আপনারা কি ব্যাপার বলুন তো? আমরা সিআইডি সুভাষিনী দেবীর আর্ট কালেকশনের ব্যাপারে খোঁজ নিতে এসেছি। ও, আমি সনাতন, এখানে ম্যানেজার। এসব আর্ট কালেকশন আমি দেখাশোনা করি। ওকে, আচ্ছা, সুভাষিনী দেবীর আর্টের কালেকশন কীরকম? মানে সেখানে মহামূল্যবান দুষ্প্রাপ্য কিছু আছে? আছে মানে প্রচুর আছে স্যার। এমন সব দুষ্প্রাপ্য ছবি আছে যা আজকের মার্কেটে কত দাম হবে কেউ বলতে পারছে না। ঠিক আছে, আমি আপনাদের সব দেখাচ্ছি। আসুন আসুন আসুন।
আসুন। ও মাই গড, এই যে সব ছবিগুলো দেখছেন, এগুলো কোনোটা ইতালি, কোনোটা সব ওই ব্ল্যাক পিরিয়ডের সময়। আচ্ছা, এই সব পেন্টিংগুলোর মধ্যে এমন কি কোনো পেন্টিং আছে যার নাম এল? আচ্ছা, ব্যাপার এই এলটা শোনার পরেই আপনার মুখটা এরকম অদ্ভুতভাবে ফ্যাকাশে হয়ে গেল কেন? না আসলে আমি ঠিক বুঝতে পারছি না যে হঠাৎ করে সবাই মিলে এল পেন্টিংটা নিয়ে এত উঠে পড়ে লাগলো কেন। উঠে পড়ে লেগেছে মানে? এই পেন্টিংটা সম্পর্কে আপনাকে কেউ কিছু বলতে এসেছে? না, ঠিক চাইতে আসেনি, এক প্রকার বলতে পারেন নিতেই এসেছিল। ম্যাডামের নাতিরা তিনজনে একসঙ্গে দল বেঁধে এসেছিল, আমি দিইনি। স্যার, তার মানে আবিররা এই পেন্টিংটার ব্যাপারে সব কিছু জানে? কোন পেন্টিং ছিল? এই ছবিটা। ভারতবর্ষে তখনও ব্রিটিশ রাজত্ব শুরু করেনি, আরও অনেক আগে ইউরোপে তখন চলছে রেনেসার জোয়ার। কোন দেশের কোন পেন্টার এই ছবিটা এঁকেছিল ঠিক জানা যায়। সনাতনবাবু, আমরা এই পেন্টিংয়ের হিস্ট্রিটা পড়ে শুনব। স্যার, আমাদের আগে জানতে হবে যে সুভাষিনী দেবী মারা যাওয়ার আগে এই পেন্টিংটাকে কেন ইন্ডিকেট করে গেলেন। দেখো, এই পেন্টিংটা ডেফিনেটলি কিছু আছে, তা না হলে একজন কেউ মৃত্যুর আগে কিলারের নাম না লিখে এই ছবিটার নাম কেন লিখে যাবে? দেখছি, ছবিটা নামাও। স্যার, এই ছবিটা ভালো করে চেক করলে আমরা আসল রহস্যটা বুঝতে পারবো। ছবিটা উল্টো। স্যার, একটা এক্সট্রা পেপার লাগানো আছে, দেখুন। যাবো, পেপারটা তোলো তো, সাবধানে তোলো, নিশ্চয়ই পেপারটার মধ্যে কিছু আছে। ম্যাপ? এই ছবির পিছনে কিসের ম্যাপ রাখা? স্যার, ম্যাপের 3টে স্টেজ, আর যেভাবে গাছের ছবি আঁকা আছে তাতে মনে হচ্ছে পুকুরের ধারে কোনো ঝোপঝাড়কে ইন্ডিকেট করছে। ঝোপঝাড়? এখানে কোন ঝোপঝাড়ের কথা বলা হয়েছে? স্যার, ম্যাপ অনুযায়ী যদি যাই তাহলে প্রথম স্টেজ মানে ফার্স্ট স্টেজ হচ্ছে সুভাষিনী দেবীর ফার্ম হাউস, সেকেন্ড স্টেজ পুকুরের ধারের ঝোপঝাড়, আর পসিবলি থার্ড স্টেজ ওই ঝোপঝাড়ের আশেপাশে কোনো একটা জায়গা, মানে সুভাষিনী দেবীর পৈতৃক বাড়িকে ইন্ডিকেট করা হচ্ছে। তার মানে যাবো, ফার্স্ট স্টেজ সুভাষিনী দেবীর ফার্ম হাউস, যেখান থেকে আমরা সৌম্যর ডেড বডিটা পাই। সেকেন্ড স্টেজ থেকে আমরা পাই ভিকির ডেড বডি। স্যার, তার মানে আমাদের এক্ষুনি ওই পুকুরের পাড় এবং ফার্ম হাউসে যাওয়া উচিত। হয়তো ওখানে গেলে আমরা আরও অনেক ক্লু পেয়ে যেতে পারি। চলো, এক মিনিট। খামটায় কি আছে? আমার শুভার জন্য জলার ধারে মাটির মাঝে যে ধন আছে লুকিয়ে, দিনের আলোয় সেই ঝলকে দু চোখ যাবে ধাঁধিয়ে। শুরুর ধাপে ধাপ মিলিয়ে যাবে যে জন সাহস ভরে, 7 রাজার ধন মানিক হবে সমাপ্তিতে পা দিলে। ইতি মা। স্যার, এই চিঠিটা তো প্রায় বছর 50 আগেকার চিঠি বলে মনে হচ্ছে। ইয়েস, কিন্তু কিন্তু কি আছে এই লেখাতে? এবার বুঝতে পেরেছি ছবিটা কেন এর লেখা আছে। কেন স্যার? ওই এলের মধ্যে কি আছে? গুপ্তধন। গুপ্তধন আছে যাজ্ঞ। সুভাষিনী দেবীর মা মোহনা দেবী, তিনি সুভাষিনী দেবীকে শুধু ছবিটা উপহার দেননি, সন্ধান দিয়ে গিয়েছিলেন গুপ্তধনের। আর সুভাষিনী দেবী
মৃত্যুর আগে বাকিদের সেটা বোঝাতে গেছিলেন। এবার বুঝতে পারছি ওনার নাতিরা কেন একের পর এক খুন হচ্ছিলেন। স্যার আমাদের ওখানে একবার যাওয়া দরকার। রাইট জাগো, রাইট। ওখানে গেলে সমস্ত রহস্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ও মাই গড, আরেকটা খুন স্যার। তো বিনয়বাবুর ছেলে স্যার, সূর্য। শুরুটা একই রকমভাবে পেছন থেকে পেটের মধ্যে খুন মেরেছে। একই লোক একই রকমভাবে পরপর খুনগুলো করছে। কিন্তু এই ঘরের মধ্যে তো ঘরটা ভালো করে সার্চ করো, কোনো না কোনো ক্লু পেয়ে যাবো। মুভ স্যার। সত্যকে স্যার, এস স্যার, এটা ঘোড়া। স্যার স্যার একটা সংকেত স্যার। সমাপ্তিতে হয় না তো শেষ, শেষের পরে শুরু আবার, উল্টো পথের জলার ধারে রাখা আছে ধন 7 রাজার। আর একটা সংকেত স্যার। মানে এই বাড়ির চারদিকে কোথাও না কোথাও কোনো জলা বা পুকুর আছে, যার মধ্যে গুপ্তধনটা লুকিয়ে আছে। আপনারা কে? আপনারা এখানে কি করছেন? তার আগে আপনি বলুন তো, আপনি কে? আমি এই জঙ্গল দেখাশোনা করি, কিন্তু আপনারা কে? আমরা সিআইডি কলকাতা ব্যুরো। এখানে একটা খুন হয়েছে আর তার তদন্তে আমরা এসেছি। খুন? কিন্তু আপনি এখানে হঠাৎ কি করছেন? আমি খুনের বিষয়ে কিছু জানি না। বিশেষ করে দূর থেকে দেখলাম আপনারা ম্যাডামের বাড়িতে আসছেন, সেটা দেখে আমি এখানে এলাম যে কি হচ্ছে সেটা দেখতে। ঠিক আছে, ঠিক আছে। আমাদের আগে এখানে কাউকে আসতে দেখেছেন? হ্যাঁ, একটু আগে ম্যাডামের 3 নাতিকে এখানে আসতে দেখেছিলাম, কিন্তু খুনের সম্বন্ধে কিচ্ছু জানি না। ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা জানি যে আপনি কি জানেন না। একটা কথা বলুন তো, এই বাড়ির আশেপাশে কোথাও কোনো পুকুর বা জলা আছে? হ্যাঁ, এখানে এইদিকে দুটো পুকুর আছে। দুটো পুকুর? হ্যাঁ। আচ্ছা, দুটো পুকুর আছে। একটা এরকম কোনো জলা বা পুকুর আছে যেখানে চারদিকে আপনার গাছ আছে, লম্বা লম্বা গাছ, তার মাঝখানে কোনো পুকুর আছে? হ্যাঁ, আপনি বোধহয় নতুন লেকের কথা বলছেন। নতুন লেক? স্যার তার মানে এই নতুন লেকের পাশে তো তারপরে স্যার তাহলে নতুন লেকের কাছে যাওয়া যায়। নতুন লেক? এই নতুন লেকটা কতদিন আগে তৈরি হয়েছিল? কতদিন? বছর 20 আগে গভর্নমেন্ট তৈরি করেছিল। 20 বছর আগে? কিন্তু এই ম্যাপটা তো তৈরি হয়েছে 50 বছর আগে। তার মানে স্যার এই ম্যাপ ফেক, জাল? হ্যাঁ স্যার, সত্যি তো স্যার। তা 20 বছর আগে যদি এই লেক তৈরি হয়ে থাকে তাহলে স্যার 50 বছর আগের ম্যাপে এই লেকের ছবি স্যার কোথায় আসবে? সাত্যকী জাগ্গোকে ফোন করে জানাও এই ম্যাপটা চিঠিটা ভালো করে চেক করতে। আমার বিশ্বাস যে ওই ম্যাপ, চিঠি, গুপ্তধন সমস্ত কিছু মিথ্যে। কিন্তু স্যার এই মিথ্যে গুপ্তধন, চিঠি, ম্যাপ কে বানাচ্ছে আর কেনই বা বানাচ্ছে? তার প্রশ্নের উত্তর এই লেকের ধারে গেলেই পাওয়া যাবে। বলুন তো লেকটা কোথায়? ওই জঙ্গল দিয়ে সোজা হেঁটে যান, একটু দূরে গিয়ে লেকটা দেখতে পাবেন। চলো। এবার বুঝতে পারছো যে ছেলেগুলো কেন সুভাষিনী দেবীর পুরনো বাড়িতে এসেছিল গুপ্তধনের খোঁজ। কিন্তু স্যার গুপ্তধন তো নেই, মানে সবটাই তো মিথ্যে। আর সেটা তো ওই বাচ্চা ছেলেগুলো জানে না। কিন্তু স্যার এই পরপর বাচ্চা ছেলেগুলোর খুন, সেটাই বা কে করছে? সেটাই তো এখন বড় প্রশ্ন, তার উত্তর আমাদেরও জানা নেই। হ্যাঁ যাকো, বলো। ওকে, যা ভেবেছিলাম তাই। তুমি ঠিক দেখেছো তো? তার মানে কাগজটা পুরনো আর কালিটা নতুন, তাই তো? ওকে। সাত্যকী, ফেক, চিঠিটা জাল, উনি সবাইকে ধোকা দিয়েছে। কিন্তু স্যার প্রথমে সুভাষিনী দেবী, তারপর তার নাতিদেরকে পরপর খুন করে পুরো ফ্যামিলিটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা। এটা কে, কার কি উদ্দেশ্য থাকতে পারে স্যার? এটা সুভাষিনী দেবীর কোনো শত্রুই করেছে। তাহলে তো স্যার আমাদের সুভাষিনী দেবীর এই পার্সোনাল লাইফটা আরেকবার ঘেঁটে দেখতে হয়। একটা কাজ করো, তোমরা এখানে থাকো। আবির বা অন্য কেউ এখানে গুপ্তধনের আশা আসতে পারে, তাদের উপর নজর রাখো। আমি সুভাষিনী দেবীর বড় ছেলে বিভূতিবাবুর সাথে কথা বলতে যাচ্ছি। উনি হয়তো সুভাষিনী দেবীর লাইফ সম্পর্কে কিছু জানলেও জানতে পারে। মা একজন বিজনেসম্যান ছিল, একা হাতেই ব্যবসা দাঁড় করিয়েছে। সেখানে বন্ধু বা শত্রু দুটোই থাকা স্বাভাবিক। সেখানে স্পেসিফিক করে কিছু বলা যাবে না কে শত্রু ছিল। এমন কি কেউ ছিল যারা আপনাদের ফ্যামিলির ক্ষতি করতে চাইতো? কে চায় জানি না, তবে এমন তো কেউ আছে যে আমাদের ফ্যামিলিকে ধ্বংস করতে চায়। অজয়, কি বলছিস কিন্তু? কে থাকতে পারে আমাদের ফ্যামিলিকে ধ্বংস করার পিছনে? বর্দা, তুমি ভুলে যাচ্ছ বর্দা। একজন আছে নিশ্চয়ই,
যে আমাদের ফুল ফ্যামিলিকে ধ্বংস করে দিতে চাইছে। তুই আবার শুরু করলি? আমার ছেলে মারা গেছে বর্দা, তুমি আজ আর আমাকে চুপ করে থাকতে বলবে না। চুপ করো অজয়। আপনারা ওকে বাধা দিচ্ছেন কেন? আপনারা কি চান না যে আপনাদের মায়ের খুনি শাস্তি পাক? অজয় বাবু, আপনি বলুন, এমন কে আছে? সৌরভ বাবু আমার মায়ের সবচেয়ে বড় শত্রু। অজয়, অফিসার ওর কথা বিশ্বাস করবেন না, ওর এখন মাথা ঠিক নেই। কেন? বিশ্বাস না করার মতো কিছু আছে কি? হ্যাঁ, কারণ আছে। কেননা অজয় যে কথা বলছে সেটা 50 বছর আগেকার কথা। মানে মানে সে আজকে বেঁচে আছে না মারা গেছে তাই আমরা জানি না। তাকে আমরা খুনি বলে ভাববো কি ভাব? আপনাদের কাউকে কিচ্ছু ভাবতে হবে না, এটা আমরা ভাববো। একটা কাজ করুন, সৌরভবাবু কোথায় থাকেন এখন, অ্যাড্রেসটা দিন। সৌরভবাবু রিং রোডে থাকতেন, এটুকুই জানি ব্যাস। অনেক ধন্যবাদ। রিং রোড। এক্সকিউজ মি, কাকে চাই? আমরা মিস্টার সৌরভের সঙ্গে একবার দেখা করতে চাই। আপনারা কারা, মানে কোথা থেকে এসেছেন? সিআইডি কলকাতা ব্যুরো। অ্যাকচুয়ালি মিস্টার সৌরভের সঙ্গে আমাদের একটু দরকার আছে। কিছু মনে করবেন না। আপনারা কি আমার সঙ্গে ঠাট্টা করতে এসেছেন নাকি সত্যি কিছু জানেন না? ঠিক বুঝলাম না, কি বলতে চাইছেন আপনি? আপনারা যার সঙ্গে দেখা করতে চাইছেন তিনি আমার শ্বশুর মশাই, বহু বছর আগেই মারা গিয়েছে। ওকে, আমরা রিয়েলি সরি, আমরা জানতাম না উনি একটা কেসের সাথে জড়িয়ে গেছেন, তাই আমরা একটু খোঁজ খবর নিতে এসেছি। আপনি বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সুভাষিনী দেবীকে চেনেন? কখনো ওনার সম্পর্কে আপনার শ্বশুরমশাইয়ের কাছে কিছু শুনেছেন? না, মানে আমি আমার স্বামীর কাছ থেকে ওনার নামটা শুনেছিলাম। কেন বলুন তো? আচ্ছা, আপনার শ্বশুরমশাইয়ের সঙ্গে ওনার সম্পর্ক কেমন ছিল সেটা বলতে পারবেন? দেখুন, যতটুকু জানি আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে ওনার একটা সম্পর্ক ছিল, সেটা ভালোবাসার সম্পর্ক। লাভ অ্যাফেয়ার? হ্যাঁ, মানে আজকের তো কথা নয়, এটা প্রায় 50-60 বছর আগেকার কথা। আমার শ্বশুরমশাই ওনাকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু তারপর এমন কি হয়েছিল যে ওদের বিয়ে হলো না? আমার শ্বশুরমশাই আর্মিতে সার্ভিস করতেন, আর সেখানকার কিছু গোপন তথ্য সুভাষিনী দেবী জানতে পেরে গিয়েছিলেন আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে, আর সেটা তিনি টাকার বিনিময়ে অন্য কাউকে জানিয়ে দিয়েছেন। তার জন্য আমার শ্বশুরমশাইয়ের জেলও হয়েছিল। ও আচ্ছা, তারপরেই তো দুজনের মধ্যে শত্রুতা। শুধু তাই নয়, সুভাষিনী দেবী সেই টাকা দিয়েই তার বিজনেস চালু করেছিলেন। আমি জানি যতদূর যে তার স্বামীর কোনো বিজনেস ছিল না। এবার আমার কাছে পরিষ্কার যে বিভূতিবাবু কেন আমাদের কাছে সবকিছু খুলে বলতে চাইছিলেন না। আচ্ছা, আপনার হাজব্যান্ড উনি এখন কোথায়? আমার স্বামী কয়েক বছর আগেই মারা গিয়েছেন। আপনার ফ্যামিলিতে এখন তাহলে কে কে আছে? আমি আর আমার ছেলে অ্যাব্রোডে থাকে, সেখানেই চাকরি করে। ওকে ম্যাডাম, তার একটা ছবি পাওয়া যাবে? আমরা তাকে একবার দেখতে চাই। ওয়েট করুন, আমি নিয়ে আসছি। এই নিন আমার ছেলের ছবি, অভিষেক। থ্যাংক ইউ। মাই গড, আমার কেন জানি মনে হয় ওই আবির ছেলেটাকে না খুব সন্দেহ লাগে। মানে আমরা ওকে ধরতে পারলে আমরা না অনেক কিছু জানতে পারবো, বুঝেছো? নো সাতকি, ওয়েট। রনি রায় স্যার আমাদের কোনো স্টেপ নিতে বারণ করেছেন, উনি এলেই সব কিছু জানতে পারবো। ঠিক বলেছো স্যার। আবিরকে পেলে? হ্যাঁ স্যার, না মানে স্যার ওই না স্যার পাইনি স্যার, মানে ওই স্যার তবে আমার মনে হয় এই লেকের আশেপাশে কোথাও আছে। গুপ্তধানের লোক ছেলে, আর কোথায় যাবে স্যার? স্যার, নতুন কোনো ইনফরমেশন পেলেন? ইনফরমেশন নয়, তা তো কি কনফার্মেশন পেয়েছি। এই লেকের ধারে শুধু আবির আর তার ভাই নয়, আরও একজন অপেক্ষা করছে, আরও একজন আবিরদের খুন করার জন্য। এসো, ওর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।
তোল হ্যাঁ এই তো পেয়েছি। হ্যাঁ এতদিন বাদে পেয়েছি, গুপ্তধন পেয়েছি। আমার এটা আমরা বড় লোক হয়ে গেছি, হ্যাঁ। এই বাক্সের মধ্যেই রয়েছে আমাদের সব মশলা। আমরা বড় লোক হয়ে গেছি, হ্যাঁ। দাদা ভাই, আজ থেকে না, এখন থেকে আমি আর তুমি রাজা, কিং অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ তুই ঠিক বলেছিস, কিন্তু একটু ভুল বলেছিস। ভুল? কি ভুল? তুই নয়, শুধু আমি রাজা। হ্যাঁ আমি জানতাম তুমি আমার সাথে ধোঁকাবাজি করবে। একে একে তুমি আমাদের সব ভাইকে মেরেছো, কিন্তু এবার না, তুমি আমাকে মেরে কিছুতেই আর এই সম্পত্তি একা ভোগ করতে পারবে না। জাস্ট শাট আপ এন্ড বি রেডি টু ডাই। সিআইডি অপরাধীদের অন্তর্যামী, কিন্তু যে কারণে তুমি ভুলটা করছো না, সে গুপ্তধন নেই। কি বলছেন আপনি? স্যার বাচ্চা ছেলে তো, আপনার কথা সবটা ঠিক হজম করতে পারছি। বন্ধুরা ফেলো, মাটিতে ফেলো। তুমি যার কথা মতো এই খুনগুলো করলে তাকেই জিজ্ঞেস করো না কোনটা ঠিক আর কোনটা ভুল। স্যার আপনি আর কার কথা বলছেন? ওই ভদ্রলোকের কথা বলছি। হ্যাঁ আমি সুভাষিনী দেবীকে খুন করেছিলাম, আপনি তো সুভাষিনী দেবীর ল অ্যাডভাইজার ছিলেন, তাহলে আপনি ওনাকে কেন মারতে গেলেন? কারণ ও হলো সৌরভবাবুর নাতি, আর সৌরভবাবুকে সুভাষিনী দেবী ঠকিয়েছিলেন। হ্যাঁ, যার জন্য আমার ঠাকুরদাকে জেলে যেতে হয়েছিল, যার জন্য আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে নানাভাবে অপমানিত হতে হয়েছিল, তাকে যে আমি অতি সহজে ছেড়ে দেব না, সেই প্রতিজ্ঞা আমি অনেক ছোটবেলা থেকেই করে নিয়েছিলাম। ঠিক সেই কারণে সুভাষিনী দেবীর পরিবারকে আস্তে আস্তে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কি? একদম ঠিক। তারপর আমি আমার নাম বদলে সুভাষিনী দেবীর ল অ্যাডভাইজার হিসেবে জয়েন করি। তারপর থেকে তার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়ের খবর আমি রাখতাম। এবং তারপর একদিন আমি ওনাকে খুন করলাম, আর আবিরকে গুপ্তধনের লোভ দেখাতে থাকি। আবির, তুমি অপরাধী। শুধু টাকার লোভে তুমি তোমার নিজের ভাইদের খুন করেছ। তোমার শাস্তি অনেক বেশি হবে। স্যার বিশ্বাস হচ্ছে না, এই অভিষেক এত বড় প্ল্যান করেছিল সুভাষিনী দেবীর ফুল ফ্যামিলিকে ধ্বংস করে দেওয়ার জন্য। একজন ভাই আর একজন ভাইকে খুন করতে পারে শুধু টাকার জন্য। আর একজন প্রতিহিংসার জন্য একের পর এক মানুষকে খুন করতে পারে। স্যার তার মানে আজকে ঋত্বিক অভিষেক এখানে এসেছিল ওদের দুই ভাইকে খতম করার জন্য? একদম ঠিক বলেছ। আবিরের হাতে খুন হতো সানি, আর অভিষেকের হাতে আবির। কিন্তু এই শহরে যতক্ষণ সিআইডি আছে ততক্ষণ কোনো অপরাধী সাকসেসের গ্যারান্টি দিতে পারবে না।